আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ভক্তদের একটা অংশের জন্য রিয়াল মাদ্রিদের সর্বশেষ ম্যাচগুলো দারুণ এক্সাইটিং হওয়া উচিত, কারণ কিলিয়ান এমবাপ্পে এসেছেন, এনরিকের মতো একজন প্লেয়ার এসেছেন, তাদেরকে কেন্দ্র করে রিয়াল মাদ্রিদ আগের চেয়েও আক্রমণাত্মক ফুটবল খেলা উচিত। প্রায় প্রতিটা ম্যাচের দিকে রিয়াল মাদ্রিদ ফ্যানেরা কিন্তু তাকিয়ে আছেন। একজন ফুটবল বিশ্লেষক হিসেবে আমার জন্য ম্যাচগুলো ব্যাখ্যা করা আসলে এক্সাইটিং একটা ফেজ, কারণ সত্যিকার অর্থে গ্যালাক্টিকোস, নতুন যে একটা গ্যালাক্টিকোস, সেটার কিন্তু একটা আন্দাজ পাওয়া যাচ্ছে। আমি কয়েকটা টকিং পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত, রিয়াল মাদ্রিদের এনরিককে ঘিরে আমার বিন্দুমাত্র ডাউট আগেও ছিল না, এখনও নেই। সর্বশেষ ব্রাজিল কেন্দ্রিক ভিডিওতেও বলেছি, যারা মনে করছেন, যে সকল ফ্যান কিংবা ফুটবল বিশ্লেষকরা মনে করছেন যে রিয়াল মাদ্রিদের স্কাউটিং টিম ঘোড়ার ঘাস খাটে সারাদিন ধরে এবং এনরিকের মতো একজন প্লেয়ারকে ওভার হাইপড অবস্থায় তারা কিনেছে, তারা সত্যিকার অর্থে শুধুমাত্র একটা নির্দিষ্ট দল অথবা একটা নির্দিষ্ট বৃত্তের মধ্য থেকে ফুটবল খেলা দেখেন, সেটার বাইরে যেতে পারেন না দেখে অতিরিক্ত সমালোচনাটা তাদের কাছে সবসময় ভালো লাগার একটা ব্যাপার থাকে। আমি ফুটবল ট্যালেন্ট যতটুকু বুঝি, আমার কাছে মনে হয় এনরিক লম্বা রেসের একজন প্লেয়ার হতে পারবেন এবং রিয়াল মাদ্রিদের এই ডিসিশনটা এনরিককে ঘিরে ভালো ছিল। সর্বশেষ ম্যাচও যে ফিনিশিংটা করে এসেছেন, বিশেষ করে যে জায়গা থেকে বল পেয়েছেন, একটু ড্রিবলিং করে ভেতরে ঢুকে যেভাবে ডান পায়ে শট নিয়েছেন, এটা কিন্তু স্কিল সেটের একটা প্রমাণ। ভবিষ্যতে এনরিক আরও ভালো করতে পারেন। এরপর রিয়াল মাদ্রিদের কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে গেলে আরও একবার ফেদেরিকো ভালভার্দের নামটা উঠে আসবে। দুর্দান্ত একজন ফুটবলার, এমন একজন ফুটবলার যিনি কিনা মাঠের মধ্যে এ প্রান্ত থেকে ও প্রান্ত রীতিমতো দাপিয়ে বেড়ান। ডিবক্সের বাইরে একটু যদি স্পেস পান, ফেদেরিকো ভালভার্দে দূরপাল্লার শটেও যথেষ্ট ভালো। সবসময় একটা গোল স্কোরিং অপশন কিন্তু মাঠের মধ্যে উপস্থিত থাকে যতক্ষণ পর্যন্ত ভালভার্দে আসেন। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পের এই ম্যাচটা কেমন গেল। একটা দুটো মিস করেছেন, বিশেষ করে 78-79 মিনিটের সময় যে বলটা দুর্দান্তভাবে ভিনিসিয়াস জুনিয়র বাড়িয়েছিলেন, সেখানে একটা গোল করে আসা উচিত ছিল। কিলিয়ান এমবাপ্পের আরও হয়তোবা একটু সময় লাগবে। একজন সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলার অভিজ্ঞতাটা তার খুব একটা বেশি নেই। তবে আমি পজিটিভলি যে জিনিসটা নিচ্ছি, সেটা হচ্ছে এই ম্যাচে যদি কিলিয়ান এমবাপ্পের হিটম্যাপ দেখেন এবং ভিনি জুনিয়রের যদি হিটম্যাপ দেখেন, পাশাপাশি রাখলে বুঝতে পারবেন যে কিলিয়ান এমবাপ্পে অনেকটুকুই নাম্বার 9 মুভমেন্ট করেছেন। ভিনিসিয়াস জুনিয়রকে লেফট সাইডের ওই ফ্ল্যাঙ্কটা ছেড়ে দিয়ে তিনি কিন্তু ডিবক্সের এ প্রান্ত থেকে ওই প্রান্ত, শুধুমাত্র লেফট সাইডও নয়, রাইট সাইডেও কিন্তু অনেকগুলো মুভমেন্ট করেছেন। একেবারে সেন্টার ফরওয়ার্ড বা স্ট্রাইকার টাইপের মুভমেন্ট ছিল। এটা রিয়াল মাদ্রিদের জন্য আশা জাগা নিয়ে একটা ব্যাপার। সমালোচনা করে ফেলাটা অনেক সহজ একটা জিনিস, একটা ম্যাচে গোল না পেলে। তবে এমবাপ্পের এই অ্যাটিটিউডটা রিয়াল মাদ্রিদের ধরে রাখতে হবে। রিয়ালের জন্য যে জিনিসটা সত্যিকার অর্থে অনেক বেশি করে অ্যাডভান্টেজের ব্যাপার, সেটা হচ্ছে দেখুন, এ ম্যাচে ব্রাহিম ডিয়াজ গোল পেয়েছেন, তবে ডিয়াজ কিন্তু ফার্স্ট চয়েস 11-এ ছিলেন না। সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার যদি রিয়াল মাদ্রিদের লাগে, তারা যদি এ ম্যাচের মতো 4-2-3-1 কিংবা এটার কোনো একটা ভ্যারিয়েন্টে খেলতে চায়, তাদের কাছে আর্দা গুলারের মতো একজন প্রমিজিং ট্যালেন্ট আছে। অন্যদিকে ব্রাহিম ডিয়াজের মতো মোটামুটি এক্সপিরিয়েন্স একজন প্লেয়ারও কিন্তু আছে। অর্থাৎ এখানে অপশনের পর অপশন আছে। লুকা মদ্রিচ এখনও কিন্তু বদলি হিসেবে নেমে যে কোনো 10 থেকে 15 মিনিট ম্যাচটাতে আসলে কন্ট্রিবিউট করতে পারেন। এই ম্যাচে একটা অ্যাসিস্ট করা রড্রিগোর মতো অপশন তো আছেই। এর আগের সিজনগুলো, যেমন গত সিজনে যদি আমরা কম্পেয়ার করি, জুড বেলিংহামকে অনেকটুকু হাই অন দ্য পিচ খেলিয়ে, যেহেতু সেন্টার ফরওয়ার্ডের একটা অভাব আছে, অনেকগুলো ম্যাচে কার্লো আনচেলত্তি এমন টাইপের সিচুয়েশন থেকে গেমের রেজাল্টটা নিজের পক্ষে নিয়ে এসেছেন। গত সিজনগুলোতে খুব বেশি অপশন না থাকার পরও রিয়াল মাদ্রিদকে আনচেলত্তি যেভাবে খেলিয়েছেন, ডন আনচেলত্তির কাছে একেবারে ভিন্ন একটা কিন্তু এবার সেট আপ আছে। একেবারে কন্ট্রাস্টিং একটা সিচুয়েশন এবার অপশনের উপর অপশন আছে। এবার হয়তোবা আনচেলত্তি আরও বেশি ভালো করবেন, আরও ক্লিয়ার কাট একটা অ্যাডভান্টেজ নিয়ে ফেলবেন, অথবা অতিরিক্ত প্লেয়ার থাকার কারণে যে সমস্যাগুলো হয় সেখানে ভুগবেন। অর্থাৎ অনেকটুকু হাই বা অনেকটুকু লো, যে কোনো একটা সাইডে যেতে পারেন। তবে আমার কাছে আপাত দৃষ্টিতে অনেক হাই, অনেক উপরে যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি মনে হচ্ছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাভারেজ পজিশনে এই ছবিটা যদি দেখেন, সেখানে 11 নম্বর জার্সি পরিহিত রড্রিগোকে সেন্ট্রাল একটা জায়গায় পাবেন। 9 নম্বর জার্সি পরিহিত কিলিয়ান এমবাপ্পের এভারেজ পজিশন দেখেন, তার সঙ্গে অনেকটুকু ফাঁকায় দাঁড়িয়ে থাকা 7 নম্বর জার্সি পরিহিত আপনি যদি ভিনিসিয়াস জুনিয়রের মুভমেন্ট দেখেন, ব্যাপারটা একেবারে ক্লিয়ার। ভিনিসিয়াস জুনিয়রের লেফট উইং অপারেট করবেন, 9 নম্বর জার্সি পরিহিত এই কিলিয়ান এমবাপ্পে অনেকটা সেন্টার ফরওয়ার্ডের মতো মুভমেন্টগুলো করবেন এবং তার পাশে তিনি 11 নম্বর জার্সি পরিহিত রড্রিগোকে সবসময় পাবেন। কিলিয়ান এমবাপ্পে ডিবক্সের মধ্যে একা টার্গেট করতে চান না, সবসময় একজন ফরওয়ার্ডকে তার সঙ্গে যাতে করে পার্টনার হিসেবে থাকে সেটা চান। সেই সুযোগ সুবিধাও তিনি কিন্তু পাচ্ছেন। এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের প্রসিডিংসটা আমার কাছে যথেষ্ট ওকেই মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।